যে বিষয়টা সেটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। সেগুলো নিশ্চয়ই এখানে যারা স্টুডেন্টরা আছে, টিচাররাও সেভাবে তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে মানুষ করবেন এবং আগামী দিন খেলাধুলার জগতেই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, সব দিকে এই স্কুলে কলাচড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সবাই যেন আগামী দিন প্রকৃত অর্থেই একটা স্টুডেন্ট বলতে যা বোঝায় সেইভাবে তারা গড়ে উঠবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। এবার আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি ইনচার্জ এসপি মিসেস কান্তা জাহাঙ্গীর মহোদয়, তাছাড়া এখানে উপস্থিত আছেন সনৎ কুমার নাথ, ডিইও ইনচার্জ নর্থ ত্রিপুরা, এবং এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, যারা অভিভাবক বৃন্দরা আছেন এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুরা এবং যাদের জন্য আজকের এখানে আমি বলবো যে ওনাদের উৎসাহের দিক, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকের এই মহৎ অনুষ্ঠানের আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সরকার চাইছে যে শিক্ষার যে ব্যবস্থা, তার গুণগত শিক্ষা ব্যবস্থা যেন উন্নতি হয়, সেই দিশায় আমাদের সরকার কাজ করছে। লজিস্টিক সাপোর্ট আমরা দেব, বিল্ডিং হবে, ক্লাসের যা যা সরঞ্জাম প্রয়োজন সেগুলো তো আমরা দেবই এবং আমরা দিচ্ছিও। কারণ আগামী দিন যাদের হাতে ভবিষ্যৎ, তাদেরকে যদি আমরা ঠিকভাবে শিক্ষাদানে আমরা সমস্ত ব্যবস্থা আমরা না করতে পারি, তাহলে কাদের কাছে আমাদের নেক্সট জেনারেশন, কাদের কাছে আমরা থাকবো? মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আগামী দিন তাদের হাতেই এই দেশ, যাদের কাছে নলেজ থাকে, প্রকৃত অর্থে নলেজ থাকে। এবং আগামী দিনের যারা ভবিষ্যৎ, যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, আমরা যেটা পাইনি সেটা তো দেবই, আরো নতুন নতুন যে বিষয়গুলো আছে তাদের হাতে, তারা যাতে প্রপারলি শিক্ষিত হয় সেই ব্যবস্থা আমাদের করব এবং আমরা করছিও। আমাদের সরকার সবসময় এই দিশায় চলছে। একটু আগে আরেকটা স্কুলে আমি গিয়েছি, সেখানেও নতুন বিল্ডিং এর উদ্বোধন আমি করলাম আপনাদের এই বক্তার সাথে। এখানে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে এবং স্কুলের শিলান্যাস করলাম এবং ঠিক সময়ে আমি যারা আধিকারিকরা আছেন আমি বলবো যে 2 থেকে 2.5 বছরের মধ্যে নিশ্চয়ই এখানে লেখা আছে কবে নাগাদ শেষ হবে এবং নিশ্চয়ই সেই কাজটা 2 থেকে 2.5 বছরের মধ্যে কমপ্লিট যেন করা হয়। ডিসিশন যেটা হবে সেটা যেন প্রপারলি করা হয়, ডিলের যেন কোনো অবস্থায় না হয়। এবং এখানে এটা করতে গিয়ে প্রায় 9 কোটি টাকার মতো খরচ হচ্ছে এই বিল্ডিংটা তৈরি। যেটা আমরা বলছিলাম যে আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে, শিক্ষক শিক্ষিকারা আছেন, আমি এই স্কুলের প্রধান শিক্ষককে আমি ধন্যবাদ দেব। আমি যা শুনলাম, উনি সারাদিন পরিশ্রম করে স্কুলকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং স্টুডেন্টদের রেজাল্ট দেখলে বোঝা যায় যে শিক্ষকদের যে স্ট্যাটাস, শিক্ষকরা কতটুকু পরিশ্রম করেছে সেই বিষয়টা কিন্তু ভাবা যায়। 100% রেজাল্ট সায়েন্স বিভাগে যা শুনলাম, সত্যি ভাবা যায় না।
জানি। এবং আজকাল সোশ্যাল মিডিয়াতে শুধু তাই নয়, আমরা ইন্টারনেটের মাধ্যমে বইয়ের মধ্যে তো ঠিক আছে, আজকে যা যা পড়তে হবে তার সবকিছু লেখা আছে কোনো একটা সাবজেক্টে, কিন্তু সেটা তো অনেকদিন আগে ছাপানো। কিন্তু এর মধ্যে অনেক কিছু ইনোভেটিভ যে বিষয় বা নতুন কিছু বিষয়, সেগুলোও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে জানা যায়। যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, আমরা তো একটা যেগুলো সাবজেক্ট আমরা জানি যে এই সাবজেক্ট আমার জানা, আমি গিয়ে ক্লাসের মধ্যে আমি অনেকদিন পড়াচ্ছেন, কিন্তু এটা ধরতে হবে, কারণ আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যে এখনকার স্টুডেন্টরা আমাদের থেকেও কিন্তু ধরে নিতে হবে অনেক বেশি জানকারি নিয়ে তবে ক্লাসে ঢুকেন। যেহেতু জানকারি নিয়ে, কারণ ওই যে ইন্টারনেট বললাম, একটু বইয়ের মধ্যে আছে সেটা পরেই, পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে ওরা অনেক কিছু জেনে নেয় ইজিলি, মানে ইজ অফ লার্নিং, ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ লার্নিং। তাতে করে শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সেইভাবে এখন নিজেকে আপডেট করে যদি ক্লাসে না যায়, তাহলে কিন্তু মানে যারা ছাত্রছাত্রীরা আছে কিছু বলবে না, কিন্তু ওরা কিন্তু বুঝতে পারবে যে কোন শিক্ষক এবং কোন শিক্ষিকা ঠিকভাবে পড়াচ্ছেন এবং পড়াচ্ছেন কি। এবং এই যে রিলেশন শিক্ষক এবং যারা স্টুডেন্ট, তাদের মধ্যে যে রিলেশন, সেটা সারা জীবন এটা চলে আসছে, দীর্ঘকাল ধরে চলে আসছে। এই স্কুল শুনলাম 1949-এ এখানে শুরু হয়েছিল, তো কত জেনারেশন চলে গেল, অনেক স্টুডেন্ট এখন শিক্ষক হয়েছে, এই স্কুলে হয়তো শিক্ষকতা করতেন। এটা চলবে, দ্য শো মাস্ট গো অন। চড়াই বেটি চড়াই বেটি চড়াই বেটি, এটা চলবে। কিন্তু আমরা ডেভেলপমেন্টের যে বিষয়, সেটা হচ্ছে আমি আমার শিক্ষক থেকে যে বেতনটা আমি নিয়েছি, আমি আমার নেক্সট জেনারেশন তাদের কাছে আমি যে বেতনটা দেব, প্রকৃত অর্থে যেন শিক্ষিত হয়। আমাদের মধ্যে মাঝে মাঝে স্কুল কলেজে আগে দেখতাম 70 দশকে, আমরা 70 দশকের সেই সময় স্টুডেন্ট লাইফ আমার মনে আছে, একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল সারা ত্রিপুরাতে, ওয়েস্ট বেঙ্গলে। দেখতাম যে হঠাৎ করে স্কুলে গেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি সেটা ভেঙে ফেলে দিয়েছে, বিদ্যাসাগরের যে মূর্তি বা ফটো ভেঙে দিয়েছে, অরাজকতা চূড়ান্ত। এই ভারতবর্ষকে ধ্বংস করার যে একটা চিন্তা ভাবনা চক্রান্ত বিদেশি শক্তির মাধ্যমে স্কুলের মধ্যে কলেজের মধ্যে সেটা ঢুকিয়ে দিল। কি ছিল স্লোগান? লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন। অদ্ভুত, মানে এই ধরনের। এবং আমরা কিন্তু তাদের আমাদের ভুগতে হয়েছে সেই সময়, যে এরকম বোমাবাজি, স্কুলের মধ্যে উশৃঙ্খল আচরণ, হেডমাস্টার মহোদয়কে এইভাবে মারধর, এইসব আমরা দেখেছি 70 দশকের গোড়াতে। সেই জায়গা থেকে আজকে আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে যে এটা পথ নয়। মাননীয় প্রধানমন্ত্রী 2014-এর পর যখন আসলেন, তারপর কিন্তু ভারতবর্ষের চেহারাই পাল্টে গেছে। সারা পৃথিবীর মধ্যে G20-তে আমিও গিয়েছিলাম, সেই G20-তে যে তাবর তাবর যারা লিডার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারা এসে ভারতবর্ষকে চিনতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা এস্টাবলিশ করতে পেরেছেন যে ভারতবর্ষকে লুটে ফুটে ইংরেজ মুঘলরা এসে এখান থেকে নিয়ে গেল, এবং ভারতবর্ষ জিওগ্রাফিক্যালি এত সুরক্ষিত ছিল, 3 দিকে অখণ্ড ভারতের 3 দিকে সমুদ্র, এবং আমাদের উত্তর দিকে মহা হিমালয়, যে কারণে আমরা উই আর প্রোটেক্টেড বাই দ্য গিফট অফ দ্য গড। সেই জায়গার মধ্যে এই অখণ্ড ভারতকে যে চক্রান্ত করলো, যে খণ্ড বিখণ্ড করার যে চক্রান্ত, এখন 2014-এর পরে প্রধানমন্ত্রী যে আসার পর এই ভারতকে G20-তে এস্টাবলিশ করলো, জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যে কথাটা বলতো, সেটা কিন্তু উনি এস্টাবলিশ করলেন।
উনি বলেছেন ভারতবর্ষে আগে পড়াশোনার জন্য বিদেশ থেকে আসতো, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা এসবের কথা আপনি বলেছেন। ইভেন ভারতবর্ষের মধ্যে চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা করাতে বাইরের থেকে আসে এবং সেগুলো আস্তে 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 করে এক্সটিংক্ট হয়ে যাওয়ার পদ্ধতি। মাননীয় প্রধানমন্ত্রী সেইগুলো বলেছেন যে আমরা আজকাল বাইরে যাই, কিন্তু এগুলো আমাদের ভিতরেই ছিল, আমাদের ভারতবর্ষে ছিল। আমাদের যে স্টুডেন্টরা ছিল দিগ্গজ ব্যক্তি ছিল, এক একজন দিগ্গজ ব্যক্তি ছিল, আমাদের সেগুলো আস্তে আস্তে করে আমরা হারিয়ে ফেলেছিলাম এইসব চক্রান্তের কারণে। আমাদের স্কুলগুলো এখন আমরা আজকে অত্যন্ত ভালো লাগলো যে এইরকম একটা বিধানসভাতে এসে এই ধরনের রেজাল্ট। আমাকে বলছিল যে এখানে আরেকটা স্কুলে যে গিয়েছিলাম সেখানে বলছিল যে সায়েন্স বিভাগ নেই, এগুলো থাকবে বিভিন্ন জায়গায়, ডেভেলপিং। আমাদের ভারতবর্ষ ডেভেলপিং, অ্যাবাউট টু বি ডেভেলপ, ত্রিপুরাও ডেভেলপিং, অ্যাবাউট টু বি ডেভেলপ। একদিনে কিচ্ছু হবে না, যেহেতু আমাদের চিন্তা ভাবনা আছে যে স্ট্যাটাস অফ দ্য এডুকেশন এটাকে আপডেট করা, নিশ্চয়ই হবে এবং কোনো জায়গায় তার খামতি দেওয়া যাবে না। আমাদের সত্যিকারের অর্থে আমাদের স্টুডেন্টরা যাদের আগামী দিনের ভবিষ্যৎ সেই দিশায় আমরা কাজ করছি, সায়েন্সেই হোক, আর্টসেই হোক, কমার্সেই হোক। সে আজকে ভালো লাগলো এখানে বিধায়ক যে বলছিলেন যাদববাবু যে উনি একজন এমএস করছেন অফথালমোলজিতে, ওনাকে উনি আর্থিকভাবে সাহায্য করছেন, এমবিবিএস করতে সেকেন্ড ইয়ারে পড়ছেন, তাকে সাহায্য করছেন। তো আমাদের যারা বিধায়ক এবং সেইভাবেই কাজ করে মানুষের সাথে একটা যে একটা রিলেশন, সেটা সবাই আমাদের যারা রিপ্রেজেন্টেটিভরা আছেন সেইভাবে মেনটেন করে। পুরো জায়গায় এই কেন্দ্রে না, যে কোনো কেন্দ্রে, উনি তো বলেছেন উনি অসুস্থ আছেন, বাইরে যাচ্ছেন, এই কারণে যে কোনো জায়গায় উনি আমাকে যখন বলেন আমি চেষ্টা করি তাকে ফুলফিল করার। আমার ব্যক্তিগত আমার বিষয় না, সরকার চেষ্টা করে। সরকার চায় যে প্রত্যন্ত এলাকায় সেগুলো যেন ডেভেলপ হয়। প্রধানমন্ত্রী বারবার বলছেন যে অন্তিম ব্যক্তি যতক্ষণ ধরে ডেভেলপ না হবে ততক্ষণ ধরে কিছু হবে। ইস্ট পলিসিতে আজকে এতদিন ধরে নর্থ ইস্টে কেউ নজর দিত না। প্রধানমন্ত্রী যে আসার পর উনি কি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ ডেভেলপ হবে। আজকে আমি এখানে আসার সময় আমি ট্রেনে করে এসেছি, আবার যাবো ট্রেনে 12টা থেকে 13টার মতো এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে যাচ্ছে। আমরা কোনোদিন ভাবিনি এখানে কোনোদিন মানে এইভাবে ট্রেন আসবে যাবে, মানে একদম সাবরুম পর্যন্ত কোনোদিন ভাবিনি। ন্যাশনাল হাইওয়ে হয়েছে 6টা, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। প্রধানমন্ত্রী সড়ক গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 2000 কিলোমিটার সড়ক হয়েছে, আরো হবে। কিন্তু যাওয়ার পর অনেকে অনেক আমার এই সড়কটা ঠিক হয়নি, আমার রাস্তাটা ঠিক হয়নি। হবে, এগুলো তো না হওয়ার কোনো কারণ নেই। একটা অর্থ বছরে আমরা বাজেট থেকে মানে আমরা রেখেছি বাজেটে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, এটা সবচেয়ে বেশি আমরা টাকা রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হলে, আজকে যদি স্কুলের যদি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয় তাহলে এখান থেকে যারা স্কুলে যারা আসবে তাদের কি করে ভালো রেজাল্ট হবে, তারা কিভাবে ভালো করে শিক্ষিত হবে। এর জন্য আমরা সমস্ত ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বেশি অর্থ বরাদ্দ রেখেছি। আমি কিছুদিন আগে জয়পুরে গেছি, সেখানে সেফটি ড্যাম একটা সেমিনার ছিল। সেখানে আমি যখন সেই সেমিনার থেকে বেরিয়ে আসছি, জয়পুরের সমস্ত যারা বিজনেসম্যানরা আমার সাথে কথা বলতে চায়, প্রায় 50 থেকে 60 জন, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথে কথা বলবে। ওনারা চাইছেন ত্রিপুরাতে ইনভেস্ট করার জন্য। ওরা বুঝতে পারছে ত্রিপুরাতে শান্তি আছে, এখানে শৃঙ্খলা আছে, একটা সেটেল একটা ক্লাইমেট, মানে সেই ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা, যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট হতে গেলে ল অ্যান্ড অর্ডার থাকতে হবে সুদৃঢ় এবং ভালো। সেই অবস্থায় আছে 28টা যে আমাদের প্রদেশ আছে ভারতবর্ষের, তার মধ্যে ত্রিপুরার নিচের দিক থেকে 5ম স্থানে
এবং বিভিন্ন তার ক্রাইটেরিয়া আছে বিভিন্ন ক্ষেত্রে, এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা থার্ড পজিশনে আছি। তো সেই দিকে ওরা খবর রাখতো, খবর রেখে ওরা চায় যে কেউ ইনভেস্ট যদি করতে হয় কোথাও, সেটা এডুকেশন নিয়েই হোক, সেটা মেডিকেল মানে হসপিটালেই হোক, মেডিকেল কলেজে হোক, ইন্ডাস্ট্রি হোক, ডিফারেন্ট ট্যুরিজমেই হোক, সব দিকে ওরা ইনভেস্টমেন্ট করতে চাইছে কিনা, আগরের ক্ষেত্রেই হোক, আমাদের বিভিন্ন যেসব ইন্ডাস্ট্রি, আমাদের বাসের যে ইন্ডাস্ট্রি আছে বেম্বো মিশনের অধীনে, তারা আসতে চায় এখানে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাবা রামদেবের সাথে আমার কথা হয়েছে।